বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে দেশে পরিবর্তন এনেছে তরুণ সমাজ, তাই তরুণদের স্বপ্ন পূরণ করায় প্রতিটি নাগরিকের দায়িত্ব। ভারতের নয়াদিল্লিতে থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এইসব কথা বলেন। এ সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানের ঢাকা সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। G20 को आगे बढ़ाया। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সকালে শুরু হয় থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট। ভার্চুয়ালি সামিটে যুক্ত হন বাংলাদেশ, ভুটান সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অতিথিদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে দক্ষিণ পূর্ব এশিয়াকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দেন তিনি। এরপর বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তরুণ প্রজন্ম বিপ্লবের মাধ্যমে একটি অর্থবহ সংস্কারে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে। তিনি বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রে উত্তরণ নিশ্চিত করতে এবং একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। দক্ষিণ এশিয়ার জনসংখ্যার 2/3 তরুণ, যারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ এবং অসম্ভবকেও সম্ভব করতে পারে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যা সমাধানের জন্য সামাজিক ব্যবসায় ব্যাংক গঠনে উৎসাহিত করা যেতে পারে জানিয়ে তিনি বলেন, মানুষের সৃজনশীলতা কখনোই থেমে থাকে না। ভার্চুয়াল বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের ঢাকা সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। এছাড়া ঢাকার সড়ক ও দেয়ালে আঁকা গণতান্ত্রিক পরিবেশ বান্ধব বাংলাদেশের গ্রাফিটি পরিদর্শনেরও আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, 1952 সালে বাংলাদেশি ছাত্ররা তাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে। প্রায় 7 দশক পর ছাত্র নেতৃত্বাধীন দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্র, মানবাধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠিত হয়েছে, যা বিশ্বব্যাপী তরুণদের অনুপ্রাণিত করে। তরুণ সমাজের স্বপ্ন পূরণ করা এখন প্রতিটি নাগরিকের দায়িত্ব বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ছাত্র জনতার আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সকালে আহত শিক্ষার্থীদের চিকিৎসা কার্যক্রম দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে তিনি এই কথা বলেন। আর আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে আলাদা ইউনিট গঠন করা হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর আহমেদুল কবির। বলেন, আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ চলছে। সরকারিভাবেই সিদ্ধান্ত নিয়েছি, এই প্রত্যেকটি সরকারি হাসপাতালে যারা ইনজুর্ড আছে তাদের জন্য ডেডিকেটেড একটা স্পেশালাইজড ইউনিট থাকবে, যেখানে ওই স্পেশালাইজড ডক্টর থাকবে, স্পেশালাইজড নার্স থাকবে, অন্য কোনো রুগী সেখানে থাকবে না এবং কোনো অ্যাটেন্ডেন্ট সেখানে অ্যালাউ করা হবে না। শুধুমাত্র রুগীর বৈধ আত্মীয় স্বজন এবং ছাত্র প্রতিনিধিরা যাকে মনে করেন পরিচালকের সঙ্গে কথা বলে তারাই যাবেন, কারণ এইটা অত্যন্ত জরুরি। এই জন্য এই ছাত্ররা যাদের উন্ড হয়েছে বা পোস্টমর্টম ইনফেকশন আছে, অ্যাটেন্ডেন্ট থাকলে পরে এদেরকে বাঁচানো খুবই মুশকিল হবে। এই 500-600 ছাত্র কিন্তু মৃত্যুর ঝুঁকিতে আছে। যত সরকারি হসপিটাল রয়েছে, শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজই না, যত সরকারি হসপিটাল রয়েছে, শুধুমাত্র এই গণ অভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজ ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। সেখানে ওষুধ ফ্রি এবং মেডিকেল যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে চিকিৎসা পদ্ধতিকে ফার্স্ট এন্ড করে সেই ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হবে। শুধু এবং প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজেও কিন্তু ওয়েভার দেওয়া হচ্ছে। অর্থাৎ এবং ওয়েভারগুলো কি অর্থনৈতিক অবস্থা অনুযায়ী, কোনো প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ একদম সম্পূর্ণ ফ্রিতে, কিছু হচ্ছে শুধুমাত্র ওষুধের পয়সাটা রাখবে। এখন যদি ওষুধের পয়সা দিতেও কারো সমস্যা হয় সেক্ষেত্রেও যেন আমাদেরকে জানায়। অর্থাৎ আমরা প্রাইভেট ক্ষেত্র এবং পাবলিক যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে চিকিৎসা সেবাতে সবগুলোতে আমরা নিশ্চিত করতে চাই আহত ছাত্র নাগরিক যেন একদম সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসাটি পায়।
আবু সাইদের আত্মদানের মাধ্যমে বাংলাদেশ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী। রংপুরের পীরগাছায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত করে এই কথা বলেন তিনি। এ সময় রিজভী বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন ও বাক স্বাধীনতা নিশ্চিতের দাবিতে আবু সাইদরা আন্দোলন করেছেন। তাদের রক্তে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যে শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল, আমরা যে অক্সিজেন গ্রহণ করতে পারতাম না, তার এই আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পরাজয় এবং গণতন্ত্রের শুভ সম্ভাবনার যে পরিবেশ প্রস্তুত হয়েছে, সেই জন্য আমি আল্লাহর দরবারে আবু সাইদ সহ সম্প্রতি কিশোর কিশোরীদের যে আন্দোলন, সেই আন্দোলনের যারা আত্মদান করেছেন প্রত্যেকেরই আমি রুহের মাগফিরাত কামনা করছি। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন তো শুধু নয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি গণতন্ত্র তো শুধু নির্বাচন নয়, সেখানে আইনের শাসন নিশ্চিত করা, সেখানে বাক স্বাধীনতা নিশ্চিত করা, যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দর্শন বা বিশ্বাসে মানুষ বিশ্বাসী, সেটি যাতে মুক্তভাবে নির্ভয়ে মানুষ প্রকাশ করতে পারে, সেটি হচ্ছে প্রকৃত গণতন্ত্র। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তো আবু সাইদরা জীবন দিয়েছে। সারা দেশের দেয়ালগুলোতে বিপ্লবী ও নতুন বাংলাদেশের গ্রাফিতি অঙ্কন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, আমাকে শুনতে পাচ্ছেন? মাহমুদুল, রংপুরের শিক্ষার্থীদের সংস্কার কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি উপমা, আপনাকে জানিয়ে রাখি যে এখন কিন্তু তরুণরাই আসলে এই দেশ গড়বার কিন্তু তারা যে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কিন্তু তারা আসলেই একেবারেই যে আপনি জানেন যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরপরে ছাত্র জনতা মিলে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু স্বাধীন দ্বিতীয়বারের মতো, যেটিকে আসলে সাধারণ মানুষ যেটি বলছেন যে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পাওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখনও তাদের যে কর্মযোগ্য সেটি চালাচ্ছে। তবে আমরা দেখেছি যে রংপুরের বিভিন্ন যে নোংরা পরিবেশে যে আসলে পরিত্যক্ত দেওয়ালগুলো ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আসলে যে ধরনের তাদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে এবং তাদের উপরে যেভাবে নির্বিচারে অত্যাচার করা হয়েছে, সেটি কিন্তু আসলে তারা বিভিন্ন লিখনের মাধ্যমে, বিভিন্ন চিত্রাঙ্কনের মাধ্যমে কিন্তু তারা দেওয়ালগুলো একেবারে পরিষ্কার করে সকাল থেকেই সেখানে রং তুলি দিয়ে কিন্তু সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের লেখা লিখছেন এবং প্রতীকী, বিশেষ করে যে মুগ্ধর পানি লাগবে পানি এবং আবু সাইদ রংপুরের আপনি জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদের যে নির্মমভাবে যে পুলিশ হত্যার পর থেকে কিন্তু ছাত্র জনতা একেবারেই কিন্তু আন্দোলনে ফেটে পড়ে এবং সারা বাংলাদেশে কিন্তু একটি একেবারেই গণ অভ্যুত্থানে পরিণত হয়। এরপরে কিন্তু যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ছেড়ে একেবারে ভারতে পালিয়ে যায়। এরপর থেকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে তাদের মধ্যে উৎসবও কিন্তু রয়েছে এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ট্রাফিক থেকে শুরু করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কিন্তু আমরা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখেছি। তবে রংপুরের প্রত্যেকটি, বিশেষ করে যে আমি যে জায়গাটিতে রয়েছি এটি রংপুরের পীরগঞ্জের থানা চত্বরে, এখানে থানার যে পরিত্যক্ত দেওয়ালগুলো কিন্তু আমরা সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের যে চিত্রাঙ্কন সেটি কিন্তু করছে এবং সেখানে জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা একেবারে কমলমতি শিক্ষার্থীরাও কিন্তু সেখানে অংশ নিয়েছেন এবং সেখানে দেখছি যে আসলে তারা তাদের যে মুক্তির সংগ্রামের যে প্রতিচ্ছবি সেগুলো কিন্তু তারা আসলে রং তুলির আসরে কিন্তু তারা আঁকছেন এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন প্রতীকী ছবি কিন্তু ব্যবহার করছেন এবং বিশেষ করে যাকে জাতীয় বীর উপাধি দিয়েছে বাংলার মানুষ, সেই আবু সাইদের প্রতিকৃতিও কিন্তু তারা আসলে অঙ্কন করছেন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের যে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে এই পীরগঞ্জ থানার যে পরিত্যক্ত দেওয়ালটি পরিষ্কার করে কিন্তু তারা তাদের যে এই কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে এবং উপমা বলে রাখি যে তারা যেটি বলছেন তাদের সাথে কথা বলেছি, তারা যে এই দেওয়ালের অঙ্কন
অঙ্কনের মধ্য দিয়ে কিন্তু তারা প্রতিবাদও করছেন যে তাদের এই যে শিক্ষার্থীদের উপর যে নির্বিচারে যে অত্যাচার করা হয়েছে সেই প্রতিবাদের প্রতিচ্ছবি কিন্তু তারা এই পরিত্যক্ত দেওয়ালগুলোতে কিন্তু রং তুলির আঁচড়ে কিন্তু তারা আসলে ফুটিয়ে তুলছেন। এই ছিল আমার কাছে উপমা রংপুর থেকে এই যে শিক্ষার্থীদের যে দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি অঙ্কন সেই সর্বশেষ পরিচিতি আমার কাছে এখন পর্যন্ত। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে শিক্ষার্থীদের সংস্কার কার্যক্রমের খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। আওয়ামী লীগের কলঙ্কের দাগ যেন গায়ে না লাগে সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। ক্ষমতায় গেলে কিংবা না গেলে ও বিএনপির কেউ যেন লুটতরাজ না করতে পারে এবং একই সাথে নব্য বিএনপি থেকে সাবধান থাকতে দলের নেতা কর্মীদের আহ্বান জানান তিনি। একাত্তর তো আমরা ভুলে গিয়েছিলাম গত কয়েক বছরে। একাত্তরের চেতনায় উদ্দীপ্ত যুবকরা যে এখনো বাংলাদেশে আছে তার প্রমাণ হলো শহীদ আবু সাইদ। তার মৃত্যুর যে দৃশ্য সারা পৃথিবীতে দেখিয়েছে পুলিশ বাহিনী, এই 16 বছর পুলিশ বাহিনীর যে ভূমিকা বা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট পুলিশ বাহিনী এটি। এমন কাজ করে নাই তারা। কিভাবে দীর্ঘ টেলিভিশনে দেখা যায় কিভাবে সে ফায়ার করতেছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, এবং এখনো তার অনেকে পলাতক। একটি স্থানে 13 জন নেট থানার খতম হয়ে গিয়েছে। আমরা এগুলা সমর্থন করি না, ছাত্ররাও করে নাই। স্থানীয় জনগণের রোষে তারা এইভাবে নিহত হয়েছে। তারা এদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। ভারত সংখ্যালঘু নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি বলেন, শেখ হাসিনা, মন্ত্রী, এমপি সহ গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। সকালে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ এসব কথা বলেন। এই মন্ত্রণালয়ের অধীনস্থ সকল প্রতিষ্ঠান হতে রাজনৈতিক ক্যাডারকে বরখাস্ত করতে হবে। তাদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। অবস্থার উন্নতি হলে পর্যায়ক্রমে নতুনভাবে প্রত্যেকটি সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ সমূহের নির্বাচন পুনরায় ব্যবস্থা করতে হবে। বর্তমানে যারা আছে তারা হলো আওয়ামী লীগের গুন্ডারা। 5% আছে শুধু যারা গুন্ডা না। তাদের মাধ্যমে এই সরকারের কর্মকাণ্ড পরিচালনা করা গ্রাসরুটে সম্ভব হবে না। চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেলা 12টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালত এই আদেশ দেন। এর আগে ভোর 6:30টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। তিনি শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফ সহ 16 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 150 জনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় লতিফকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড মঞ্জুর করছেন 3 দিন এবং সেখানে সুনির্দিষ্ট করে বলা হয়েছে মহামান্য হাইকোর্টের রিমান্ড বিষয়ক যদি কোনো রুলিং আছে সেই রুলিংয়ের যদি কোনো নীতি অমান্য করে এবং তাকে রিমান্ডে নেওয়ার আগে মেডিকেল চেকআপ এবং রিমান্ডের পরে মেডিকেল চেকআপ দুটোটার এভিডেন্স দেওয়ার পরে যদি কোনো ধরনের যদি রিমান্ডে তাকে টর্চার করা হয়, কোনো ধরনের তাকে যদি আঘাত করা হয়, এরকম যদি প্রমাণিত হয়, সেই আইনের বিরুদ্ধে কী করা হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। আমার আদালত সেটা সুনির্দিষ্ট করে বলে দিয়ে। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে নিজ বাসভবন থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রমেশ চন্দ্রের স্ত্রী বনলতা দেবী। প্রথমে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার পরে বিশেষ দলটি তাকে নিয়ে রাত 1টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বলেছেন, মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। সকালে চট্টগ্রাম সফরকালে কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান। এর আগে উপদেষ্টা সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে। বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং করে দৈনিক মজুরি ভিত্তিক চাকুরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। সকাল ৯টা থেকে শাহবাগে জড়ো হয়ে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন প্রকল্পের হাজার হাজার কর্মচারী এই দাবি জানান। বেতন ৬ মাস পর্যন্ত দেরি করা, যখন তখন চাকরি চলে যাওয়া, উৎসব ভাতা না পাওয়া সহ নানা দাবিতে দীর্ঘদিনের আন্দোলন তাদের। একই প্রতিষ্ঠানে কর্মচারীদের সঙ্গে দুই রকম আচরণের অবসান চান তারা। ঠিকাদারি কোম্পানির তত্ত্বাবধানে বেতন হওয়ায় প্রত্যেকের বেতন থেকে কয়েক হাজার টাকা কেটে নেওয়া হয় বলেও জানান তারা। রাজধানীর বাইরে ঢাকার চেয়ে বেশি টাকা কেটে বেতন দেওয়া হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সরব ছিল দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী শিক্ষকদের পাশাপাশি আন্দোলনে যোগ দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। সফল আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর ধীরে ধীরে সচল হতে শুরু করেছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। দ্রুত ভিসি নিয়োগ সহ পাঠদান পুরোদমে চালুর দাবি শিক্ষার্থী সহ অভিভাবকদের। প্রতিনিধি আনিসুর রহমান মিঠু মালিথার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ইলিয়াস কমলের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শুরুতে আন্দোলনে যোগ দেন মাত্র 15 জন শিক্ষার্থী। সময়ের সাথে সাথে বাড়তে থাকে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা। বিক্ষোভ মিছিল সমাবেশের মধ্য দিয়ে চলে তাদের কার্যক্রম। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর করে হল ছাড়তে বাধ্য করে আওয়ামীপন্থী ছাত্র শিক্ষক কর্মচারীরা। সফল আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর এখনও স্বাভাবিক হয়নি ইবির কার্যক্রম। ভিসি সহ 2 জন পদত্যাগ করায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দ্রুত ভিসির নিয়োগ সহ পাঠদান স্বাভাবিক করার দাবি জানিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। এই আন্দোলনটা যে বৈষম্যটা সেটা শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। জীবনের মায়া ত্যাগ করে আমাদের রাজপথে আন্দোলনের সাথী ছিলেন সেই সকল শিক্ষকদেরকে আমরা আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই। তার ইসলাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের লোকে যে তাদের যে অকুণ্ঠ সমর্থন, এই সমর্থনই আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করেছেন। ছাত্রছাত্রীদের পদচারণায় আবার মুখরিত হোক সকল শিক্ষা প্রতিষ্ঠান। দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগ দিলে স্বাভাবিক কার্যক্রমে ফিরবেন জানিয়েছেন শিক্ষকরা। এরা এখন লেখাপড়া পরিবেশ চাচ্ছে, অতি দ্রুত গতিতে যদি বিশ্ববিদ্যালয় খোলা যায় তাহলে এখানে শিক্ষার পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। সুতরাং এর মধ্যে প্রথম প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া, প্রভাস চ্যান্সেলর এবং ট্রেজারার মহোদয়কে নিয়োগ দেওয়া। গত 17 জুলাই থেকে বন্ধ রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল পাঠদান। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম ও প্রো ভিসি অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভুইয়া পদত্যাগ করার পর এখন পর্যন্ত ওই পদে কোনো নিয়োগ দেয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইলিয়াস কমল, মাই টিভি। দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উপকূল হয়ে দমকা বাতাস দেশের নদী তীরবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় পাটের বাম্পার ফলন হলেও খাল, বিল ও পানির অভাবে জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
খালবিলে পানি কমে যাওয়ায় জাগ দিতে যেতে হচ্ছে বেশ দূরে। এতে বাড়ছে উৎপাদন খরচ। কৃষকরা বলছেন উন্মুক্ত বিলের পানিতে জাগ দিতে পারলে পাটের রং ভালো হয়, দামও পাওয়া যায় বেশি। ফলে নানা প্রতিবন্ধকতায় লোকসানের শঙ্কায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। প্রতিনিধি সারওয়ার হোসেনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস। দেশের পাট উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে অন্যতম ফরিদপুর। চলতি বছর জেলার ভাঙ্গা উপজেলায় পাট আবাদ হয়েছে ৯,৯৭০ হেক্টর জমিতে। এখানকার পাটের মান ভালো হওয়ায় সবসময় চাহিদা বেশি থাকে। এবার কৃষি বিভাগের তদারকি, ভালো বীজ, সুষম সার প্রয়োগ ও সঠিক পরিচর্যায় বৈরী আবহাওয়া সত্ত্বেও পাটের বাম্পার ফলন হয়েছে। তবে অতিরিক্ত খরা আর অনাবৃষ্টির কারণে পাট চাষে শুরু থেকে নানা ভোগান্তি পোহাতে হয় কৃষকদের। সার যা লাগবে সবকিছু ঠিক মতো দিছি, আর ফলনের দিকে ইনশাল্লাহ 10 থেকে 12 মণ করে ফলছে। কৃষকরা খুব সন্তুষ্ট এই বছরে, আর যে দাম আছে এই দামে আমরাও খুব সন্তুষ্ট। আবাদ শেষে পাট জাগ দেয়া নিয়ে ভোগান্তি চরমে। খাল, বিল, জলাশয়ে পানি না থাকায় পাট জাগ দিতে পারছেন না কৃষকেরা। কেউ কেউ দূর দূরান্তে জলাশয়ে নিয়ে জাগ দেয়ায় খরচ বেড়েছে বহুগুণ। ফলে উৎপাদন খরচ বৃদ্ধি ও পাটের বাজার মূল্য নিয়ে শঙ্কায় তারা। আবহাওয়া ভালো থাকার কারণে পাট খুব সুন্দরই হয়েছে, কিন্তু পাট কাইটে আমার পচানোর খুব সমস্যা। পানি নাই, পাট কাইটে মাথায় করে নিয়ে দূরে নিয়ে পচানোর ব্যবস্থা করতেছি, তাতে খরচ কম অনেক বেশি পড়ে যাইতেছে। যে পাটের যদি দামটা একটু বৃদ্ধি করে, একটু বাড়াই দিত, তাহলে এই খরচ দিয়া আমরা চলতে পারতাম। কৃষি বিভাগ বলছে কৃষকদের পাট চাষে সঠিক পরামর্শ সহ প্রণোদনার মাধ্যমে পাট চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। এবার উপজেলায় ফলনও আশানুরূপ হয়েছে। এখন যে বাজার দর পাটের ৩৩০০-৩৪০০ টাকা মন আছে, এইটা আমরা মনে করি আশানুরূপ। তবে আমরা প্রত্যাশা করছি এর থেকে কোনোভাবে যেন দামটা কমে না যায়, তাহলে আমাদের কৃষকরা যথেষ্ট লাভবান হবেন। সোনালী আঁশের উৎপাদন ভান্ডারখ্যাত এলাকা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।